ভোটের ধাকে কাঠি পড়ে গিয়েছে, আর সেই সঙ্গে প্রার্থীরাও তারা একেবারে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন তারকা প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরিয়েই তার নজর ফোনে। আমরা দেখতে পাচ্ছি ফোনে তিনি একবারে যারা কর্মী সমর্থক তাদের সাথে নিয়মিত সকাল থেকে যোগাযোগ করছেন এবং আজকে সারাদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন, প্রচার করবেন। আমরা থাকবো আজকে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সারাদিন। দিদি, সেটা হচ্ছে অন্যান্য সময় যেভাবে রুটিন ভোটের প্রচার, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর একটু তো বদল হয়, মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা বা মানে লাইফস্টাইল। হ্যাঁ, বদল তো হয়। আমাদের তো সবসময়তেই এরকমই, 5টা বছর তো এভাবেই কেটে গেল। মানে কোনো সময় দিল্লিতে সকালবেলা 7:30 8টার সময় হয়ে 9টার সময় পার্লামেন্ট পৌঁছতে হতো। কোনো সময় আমাদের জার্নি এত বেশি থাকে। অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অবজারভারও আছি আর বেঙ্গলে, তো সেখানে সকালবেলা 8টায় বেরিয়ে যেতে হতো। তো ভোটের প্রচারে সারাক্ষণ এই 2-3 মাসে হুগলিতেই রয়েছি এবং সবার সঙ্গে দেখা করা। রাত্রি 1টা 2টোও বেজে যায় আমাদের শুতে। সকালবেলা উঠেই আবার ফোন টোন চালু হয়ে যায়, নিজের কর্মসূচি চালু হয়ে যায়। এটা তো হয়েছেই। কী কী থাকছে মানে মূলত আপনার কর্মসূচি? ছোটো ছোটো আপনারা দেখছি যে অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, ছোটো ছোটো সভা করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, মানে সামগ্রিকভাবে এইভাবেই এগোচ্ছেন। হ্যাঁ, মানুষের সাথে এখন মানে এত রোদের মধ্যে মানুষ কোথায় দৌড়বে? তো আমি পৌঁছে যাচ্ছি সেখানে, যে কজন মানুষ রয়েছেন অনেক জায়গায় যেখানে মানুষরা মিলিত হচ্ছেন সেখানে পৌঁছে যাচ্ছি আমি। রাজ্যের যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র এই হুগলি। আর সেই হুগলিতে একেবারে 2 তারকা প্রার্থী লড়াইয়ে, রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তিনি একেবারে প্রচারে ঝড় তুলেছেন, বিভিন্ন লোকসভা কেন্দ্র একেবারে চষে বেড়াচ্ছেন। দিদি, সেটা হচ্ছে এবারে আপনার মূল প্রতিপক্ষ, আপনার একসময় সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হচ্ছে হুগলিতে এবার বাংলার দিদি নাম্বার 1 প্রার্থী হয়েছে। কি বলবেন? দেখুন, উনি নতুন এসেছেন রাজনীতিতে। আমার মনে হয় পলিটিক্যাল কোনো মানুষের সেবার জন্য এত অসুবিধা, এত দুর্নীতি আছে, পলিটিক্যাল কোনো লোককে দেওয়া উচিত ছিল। এখানে অনেক লোক ছিল, কিন্তু উনি একদমই নতুন এসেছেন। কোনো পার্টি রাজনীতি বলে তার কোনো আইডিয়া নেই যে কী কী যোজনা আছে, কী কী যোজনা পেয়েছে, কী কী যোজনা পায়নি, কিছুই নেই। মানে দিদি নাম্বার 1 দেখিয়ে যদি মানুষকে মানে বিভ্রান্ত করা হয় তাহলে মুশকিল। কারণ এত দুর্নীতি হয়েছে, মানুষ এখন মানে বুঝে গেছে যে একটা অভিনয় আছে আর একটা বাস্তব আছে। বাস্তবের লড়াইটা অনেক কঠিন লড়াই। এটা হুগলিতে তিনি যখন আসছিলেন বলছিলেন যে তিনি চারিদিকে শুধু এত ইন্ডাস্ট্রি হয়েছে, শিল্প হয়েছে, গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে। আপনি নিশ্চয়ই বক্তব্য শুনেছেন, মানে কি বলবেন? মানে উনি জানেন, মানে উনি কিছুই জানেন না যে টাটা কারখানাও চলে গেছে হুগলি থেকে, সিঙ্গুর থেকে, এবং বিভিন্ন জায়গায় একটাই বড় সমস্যা যে যুবকদের চাকরি নেই। এতদিন 12 বছরে কোনো শিল্প এখানে আসেনি, মুখ দেখে পর্যন্ত নেই। এবং উনি নিজেও বলেছেন যে সিঙ্গুরে ঘাস হয়েছে, সেই ঘাস গরু খেয়েছে, গরু ভালো দুধ দিয়েছে, দুধে দই খেয়েছেন। মানে নিজেই বলে দিচ্ছেন যে সিঙ্গুরে ঘাস পাতাই হয়েছে, কোনো শিল্প হয়নি। আপনি একসময় সতীর্থ ছিলেন, অভিনয় করেছেন একই সিনেমায়, পরবর্তীকালে একেবারে রাজনীতির ময়দানে সম্মুখ সমরে আপনারা। না, আমি কখনো মনে করি না, কারণ ওটা আমাদের সিনেমার জগৎ। ওখানে নিশ্চয়ই আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ সবসময়তেই থাকবে আমার সঙ্গে, আশা করি। কিন্তু এটা রাজনীতির জগৎ। রাজনীতিতে কিছু না জেনে হঠাৎ করে তাকে প্রার্থী করে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে আলো গ্ল্যামার দেখিয়ে ভোটটা তুলে নিয়ে যাওয়া, এই যে একটা পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছে যে সেলিব্রিটি দিয়ে আমি ভোট তুলে নিয়ে আসবো, মানুষকে ভুল বুঝিয়ে আবার 5 বছর পর তাকে দেখা যাবে না। আপনি দেখেছেন মিমিকে দেখেছেন, নুসরাতকে দেখেছেন, কেউ নেই 5 বছর ধরে তাদেরকে দিয়ে ভোট নিয়ে এসে তারা কোনো কাজ করেনি, তারা ভ্যানিশ হয়ে গেছে। এরাও ভ্যানিশ হয়ে যাবে। রাজনীতি লড়াই কি কঠিন মনে করছেন আপনি প্রতিপক্ষ?
না, একদমই না। রাজনীতিতে মানুষ চায় যে তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ যাতে তোলা হয়। ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। এরা চোর ডাকাতের দল এবং দুর্নীতিতে ভরপুর। যাই করুক না কেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু চোর নয়। প্রচারে কোন কোন বিষয়গুলো দিদি আপনি প্রচারে আনছেন? মূলত দুর্নীতি, মাফিয়া ডনদের পুরো লাফালাফি এখানে, এবং সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যা যা হয়েছে এই বিষয়গুলোই আসছে মেন। সকাল থেকে প্রচারে ঠাসা কর্মসূচি, নিজের লোকসভা কেন্দ্র একেবারে চষে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। আর মাঝে মাঝেই কখনো কর্মীদের বাড়িতে, কখনো সমর্থকদের বাড়িতে, বা কখনো নির্বাচনী কার্যালয়ে একেবারে দুপুরের আহার সারছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুগলির যে নির্বাচনী কার্যালয়, আজকে তিনি এখানেই দুপুরের আহার সারছেন। একেবারে সাদামাটা খাওয়ার, ডাল ভাত আলু সেদ্ধ পাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে লকেট চট্টোপাধ্যায় তিনি দুপুরের আহার সারছেন। এবং আহার সারতে সাথে তার একেবারে বাঁ হাতে আমরা দেখছি ফোন, অনবরত তিনি ফোনে যোগাযোগ রাখছেন। একেবারে কোনো রকমে খাওয়া সেরে তিনি ফের প্রচারে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে লকেট চট্টোপাধ্যায় তিনি দুপুরের খাবার সারছেন। এবং সকালেই তিনি বলেছিলেন যে মুড়ি, জল এবং বাতাসা খেয়ে তিনি সকালে বেরিয়েছিলেন বাড়ি থেকে, এবং আজকে তিনি আমরা দেখতে পাচ্ছি একেবারে তিনি নির্বাচনী যে কার্যালয় হুগলি, সেখানেই তিনি দুপুরের আহার সারছেন। পাতে রয়েছে ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মাছ। এভাবেই তিনি আজকে দলীয় যে নির্বাচনী কার্যালয় সেখানে আহার সারছেন, এবং তারপরে এখান থেকে ফের তিনি বের হবেন প্রচারে। এবং সেখানে একদিকে যেমন জনসংযোগ করছেন, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, এবং একেবারে সামগ্রিকভাবে প্রচারের ফাঁকে ফাঁকে নিজের যে দুপুরের আহার, সেই আহারও তিনি সারছেন। এই মুহূর্তে আমরা লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি তিনি একদিকে যেমন ফোনে কথা বলছেন, আর অন্যদিকে তিনি দুপুরের আহার সারছেন। খুব ভালো, এত সরল এরা, এত আন্তরিক, মানে দেখেই নিজের মতন করে নেয়, হৃদয়ের একদম কাছে করে নেয়। এটাই সবচেয়ে ভালো লাগছে, এটাই ভগবানের আশীর্বাদ, এটাই পাওয়া। অভিনয় জগতে আপনাকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে এই ভূমিকায়, মানে আশেপাশে বললে প্রচারে এসে মানে সেই পুরোনো দিনের কথা। অভিনয় তো ছেড়ে দিচ্ছি, 10 বছর হয়ে গেল। অভিনয়ের সাথে তার কোনো যোগাযোগই নেই। মানুষের সাথেই আছি, মানুষের এই ভালোবাসা খুব ভালো লাগে।
লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়? কারণ আপনারা বারবারই বলছেন আপনাদের মুখ হচ্ছে একেবারে নরেন্দ্র মোদী। হ্যাঁ, এটা তো লোকসভা ভোট, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে মানুষ। মোদীজি এতদিন যা করছে তাই দেখে ভোট দেবে, এবং সেখানে আমরা তো তার সৈনিক হিসাবে কাজ করছি। তার প্রকল্পগুলোকে বাড়ি বাড়ি আমরা জনসংযোগের মাধ্যমে নিয়ে যাচ্ছি। আমরা সবাই একটা পরিবার, সেই জন্য এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি লড়ছে। রচনা বন্দ্যোপাধ্যায়কে কত নম্বর দেবেন? উনি তো নতুন এসছেন, উনি তো কিচ্ছু জানেন না, কী সব ধরনের কথাবার্তা বলছেন টলছেন। ওনাকে আগে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, তারপর তো বলতে পারবো। উনি তো বলছেন দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1 তো ওটার ক্যামেরায় দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1-এর তো মানে আসল তো হচ্ছেন সন্দেশখালীর মহিলারাই হচ্ছেন আমাদের সকলের দিদি নাম্বার 1, এটা মনে করি। লকেট চট্টোপাধ্যায় আর রচনা বন্দ্যোপাধ্যায় একসময় দুই সতীর্থের লড়াইয়ে এখন জমজমাট হুগলি লোকসভা কেন্দ্রের ভোট। তবে শেষ পর্যন্ত হুগলির মানুষজন রচনা নাকি লকেট কাকে সমর্থন করে সেটাই এখন দেখার।